থ্যাংক ইউ সো মাচ। আমি হঠাৎ করে বলছি স্যার, এই গান রেকর্ডিং বাজালে এই গ্রাম শহর একেবারে কম্পার হয়ে যাবে। এর আগে আমি বহু শিল্পীর গান রেকর্ডিং করেছি, কিন্তু আপনার মতো এমন সুরেলা কণ্ঠের জাদু কারোর মধ্যে খুঁজে পাইনি। তাই আমার কোম্পানি মিউজিক আগামী 3 বছরের জন্য আপনাকে কন্ট্রাক্ট করতে সাইন করে দিচ্ছি। সরি মিস্টার মুখার্জি, শিল্পীরা কখনো এগ্রিমেন্টে বলে বাধা থাকতে পারে না। শিল্পীরা হলো সুরের সাধক, সঙ্গীতের পূজারী। যখন যেখানে ভালো সুরের সন্ধান পাবে সেখানেই তারা ছুটে যাবে। আমরা আপনার জন্য ভালো মিউজিক কম্পোজার আনবো স্যার, আর সেই সঙ্গে আপনি যত টাকা ডিমান্ড করবেন। শুনুন বিলাস বাবু, এই আমাকে কোনো টাকার লোক দেখাবেন না। আমার নামটা আপনার মনে আছে তো? আমার নাম সাগর চ্যাটার্জি। আর প্রকৃত শিল্পী কখনো তার শিল্পী সত্তাকে বিক্রি করে না। আর মিউজিক কম্পোজারের কথা বলছেন, এখন ভালো মিউজিক কম্পোজার কোথায়? সেই তো আমাদের পুরনো গানকে নিয়ে চলতে হচ্ছে। এর মধ্যে নবতম সংযোজন হলো ওই এআই পদ্ধতি, যার মাধ্যমে যে কোনো শিল্পীর গলা অনায়াসে দখল করে ওই বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে। আগে যত সংখ্যক গান ওই পুজো রিলিজ করতো তার বেশিরভাগ গান কিন্তু এখন ওই সুপার হিট হতো, কিন্তু এখন ভালো শিল্পীর তো এখন বড্ড অভাব সাগর বাবু। যদি দুটো গান কারো হিট হয়েছে, সে এমন টাকা ডিমান্ড করে বসবে, তাকে আর ধরা ছোঁয়া যাবে। ওরা তো সঙ্গীত জগৎকে ভালোবেসে এখানে আসেনি মিস্টার মুখার্জি, এসেছে এখানে শুধুমাত্র ওই টাকা ইনকাম করতে। একদম ঠিক বলেছেন স্যার। শুধু তাই না, এখনো যারা চলতো কোন শিল্পী একটু জনপ্রিয়তা অর্জন করতে পারলেই সে গানের শিল্পী হোক আর অভিনেত্রী হোক, তাকে শিল্প সংস্কৃতি মঞ্চ থেকে টেনে এসে একবারে রাজনীতির মঞ্চে টেনে নামানো হচ্ছে। রাজনীতির কি লাভ হচ্ছে সেটা বলতে পারবো না, তবে শিল্প ও সংস্কৃতি কিন্তু ভীষণ ক্ষতি হচ্ছে। এটা একদম ঠিক স্যার। আরে বাবা, তুমি হলো শিল্পী, তোমার কাজ হলো মানুষের মনোরঞ্জন করা। নিজে মনোরঞ্জনের খোরাক হতে ওই মানুষের সঙ্গে হাজির হওয়া তোমার একদম শোভা পায় না। এই জন্যই সমস্ত শিল্পীদের নিয়ে এখন আমরা কাজ করছি না, কারণ ওরা গানের জন্য যতটুকু টাইম না দেয় তার চেয়ে রাজনীতিতে টাইম দেয় অনেক বেশি। আমার মাথায় কিন্তু একটা দারুণ আইডিয়া এসেছে স্যার। তোমার আবার কিসের আইডিয়া? আজকাল তো ভালো কোনো বাংলা গান হচ্ছে না, বেশিরভাগই পুরোনো গানের রিমিক হচ্ছে। আর এই পাবলিক লিখছে ভালো। এই তো রবীন্দ্রসঙ্গীত আর নজরুলগীতিকে পাঞ্চ করে এমন একটা আইটেম তৈরি করছি না, যা আপনারা শুনলে একেবারে তাজ্জব পড়ে যাবে। রবীন্দ্রসঙ্গীত আর নজরুলগীতিকে পাঞ্চ? ওর গান নিয়ে আপনি ওই আইটেম তৈরি করছেন? তাহলে আমি শোনাচ্ছি, আপনি শুনুন। আপনার সাহস হয় কি করে রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতিকে নিয়ে এইভাবে রসিকতা করবার? রসিকতা কি বলছেন স্যার? এখন তো এরকম হামেশাই হচ্ছে। দেখুন, কে কোথায় কি করছেন সেই বিতর্কের মধ্যে যেতে চাই না। একটা কথা মাথায় রেখে দেবেন, রবীন্দ্রনাথ হলো বাঙালির আবেগ, আর নজরুল হলো বাঙালির চেতনা। বাঙালি সেই চেতনার আবেগকে আপনি এভাবে অসম্মান করতে পারেন না। যে গানের সুর বাঙালির হৃদয়ে গাঁথা হয়ে আছে, রবীন্দ্রনাথ নজরুল তাদের সুরকে বিকৃত করা মানে আপামর বাঙালি তথা সারা বিশ্বের সঙ্গীতপ্রেমী মানুষের ওই বিশ্বাসে আঘাত করা। দ্বিতীয়বার এমনটা করলে কিন্তু আমাদের খারাপ কেউ হবে না, কথা কিন্তু আপনি মাথায় রেখে দেবেন। আমাকে কিন্তু ওই 1 ঘন্টার জন্য একটা ছুটি দিতে হবে। আমি একবার বাড়ি যাবো, আমি ফিরে এসে সব গান রেকর্ডিং কমপ্লিট করেই ফেলবো। সে কি বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, আপনি যাবেন কি করে? উপায় নেই মিস্টার মুখার্জি, যা কিছু ঘরে যান কেন এই সময়টা আমাদের বাড়িতে যেতেই হবে। বাড়িতে কোনো অসুস্থ মা রয়েছেন, তিনি মানসিকভাবে ভারসাম্যহীন, নিজের হাতে ওষুধ খাবার কিছুই খেতে পারেন না, আমাকে খাইয়ে দিতে হয়। আর তাই তো মাকে খাবার আর বিশেষ করে ওষুধ খাওয়ানোর জন্য আমাকে একবার বাড়িতে যেতেই হবে। শুনেছি বাড়িতে আপনার স্ত্রী রয়েছেন, উনি খাওয়াতে পারবেন না? ওই যে বললাম, আমার মা আমার হাতে ছাড়া কারোর হাতে খাবার খানি না। আর তাছাড়া আমার স্ত্রী চেষ্টা করে মাকে ওষুধগুলো খাওয়াতে পারতেন, যদি ওষুধগুলো বাড়িতে অ্যাভেলেবেল থাকতো। আসলে কি হচ্ছে জানেন, রাত্রেবেলাতেই মানে সব ওষুধ শেষ হয়ে গেছে। আমি স্টুডিওতে আসার সময় আমি সব ওষুধ কিনে নিয়ে এসেছি। এখন গিয়ে মাকে সব ওষুধ গুছিয়ে দিয়ে নিজের হাতে মাকে ওষুধ খাইয়ে আমি আবার স্টুডিওতে ব্যাক করবো। আর তাছাড়া মায়ের সেবা করার সুযোগ কেমন করে ছাড়ি বলুন তো? মায়ের সেবা করার সুযোগ? হ্যাঁ, মা আমাদের সর্দা তুমি গরিয়সী। যে মা 10 মাস 10 দিন গর্ভযন্ত্রণা সহ্য করে এই পৃথিবীর আলো দেখেছে, তার স্নেহ শীতল আঁচলের ছায় ঘুম পাড়িয়ে আমাকে একটু করে বড় করে বলছে, সে মায়ের যদি সেবাই না করলাম তাহলে আমি কিসের সন্তান? সত্যি আপনার মাতৃভক্তির কোনো তুলনাই হয় না। এই যুগের ছেলেরা একটু প্রতিষ্ঠিত হলেই বাবা মায়ের কাছ থেকে অনেক দূরে সরে যায়, নতুবা বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমেই রেখে আসে। একদম ঠিক কথা বলছেন মিস্টার মুখার্জি, মনের কথা বলেছেন। আমি শুধু এটাই ভাবি জানেন তো, মার এই ছোট্ট পেটটার মধ্যে সন্তানের জায়গা কিন্তু সন্তানের বিশাল বড় ফ্ল্যাটে মায়ের কোনো জায়গা। প্রত্যেকটা সন্তানকে শুধু একটা কথাই বলতে চাই, মৃত্যুর আগের দিন পর্যন্ত প্রত্যেকটা বাবা মা যা কথা কাছে বাবা মা হয়ে বেঁচে থাকেন, বোঝা হয়ে নয়। সাগর বাবু, একটা কথা, এই কাজের থেকে যত আপনি বাইরে যান না কেন, এই দিয়ে জন্মভূমি কিন্তু কখনই ভুলে যাবেন না। একটা কথা মাথায় রেখে দেবেন,
যে মাটিতে আমি জন্মেছেন সেই মাটি হলো স্বর্গ, আর সেই স্বর্গ ছেড়ে আপনি কোনোদিন কোথাও যেতে পারবেন না। আপনি এত ভালোবাসেন স্যার? আরে বাবা, কেন ভালোবাসবো না? আমার গর্ভধারিণী মায়ের মতো আমার জন্মভূমি একটা মা। শুরুতে শেষে এমনই ফুলের মালায় রয়েছে বলে, ফুলের মালায় রয়েছে বলে পৃথিবীতে তার মায়া মাটিয়া মাটিয়া মাটিতাই জানাই সোনা মাটি সুরুজা মাটি তারনা, মাটি সুরুজা মাটি তারনা, মাটিয়া মাটিতাই জানাই সোনা মাটিয়া মাটিতাই জানাই সোনা মাটি সুরুজা মাটি তারনা, মাটি সুরুজা মাটি তারনা। Mata